পূজাকে কেন্দ্র করে অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টরা গুজব ছড়াতে পারে। পূজার সময় এটি মোকাবেলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে 33,555টি পূজা মণ্ডপে চলছে দুর্গোৎসব। গতবারের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেশি, প্রায় 1,000। সার্বিক নিরাপত্তা আগামী 2 অক্টোবর পর্যন্ত মাঠে থাকছে প্রায় 1 লাখ সশস্ত্র বাহিনীর সদস্য। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণেও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। পরে খাগড়াছড়ি প্রসঙ্গে বলেন, পার্বত্য অঞ্চলে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা নিরসনে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সমাধানে কাজ করছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই যে বিষয়টি জানতে যাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন গুজব ছড়ানো হতে পারে পূজাকে ঘিরে। আসলে এই যে সম্প্রীতি নষ্টের একটি চক্রান্ত বিভিন্ন সময় আমরা বাংলাদেশে দেখে থাকি, এবার আসলে এটি মোকাবেলার জন্য সরকারের যে উদ্যোগ তা আপনার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে কিনা? না, দেখুন, আমরা জানি যে গত বছরের যে 5ই আগস্টের পর থেকেই মানে একটি মহল, বিশেষ করে যারা ফেসিবাদের এজেন্ট এবং পার্শ্ববর্তী একটি দেশ, আপনি জানেন যে তারা সবসময় চেয়েছে অস্থিরতা তৈরি করতে এবং নৈরাজ্য তৈরি করতে। অর্থাৎ ফেসিবাদী যে ব্যবস্থার অবসান হয়েছিল এই জুলাই রেভলিউশনের মাধ্যমে, সেই ব্যবস্থাকে তারা মেনে নিতে পারেনি, এই পতনকে তারা মেনে নিতে পারেনি এবং তারা চেয়েছে সেই ফেসিবাদকে আবার পুনর্বাসন করতে। এবং এক্ষেত্রে পার্শ্ববর্তী একটি দেশ, আপনি জানেন যে সংখ্যালঘু নির্যাতনের নামে তারপরে তারা নানাভাবে প্রোপাগান্ডা করার চেষ্টা করেছে। কাজেই এখন প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ এবং পূজার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের যে হিন্দু ভাই বোনেরা এখানে আছেন যে তাদের একটা বড় ধর্মীয় উৎসব। কাজেই এই উৎসবকে বানচাল করা অথবা এই উৎসবকে কেন্দ্র করে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা এবং এটাকে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে সংখ্যালঘু নির্যাতন হিসেবে তুলে ধরার এই অপপ্রয়াস, এই যে গোষ্ঠী আছে স্বরাষ্ট্র মন্ত্রী বা উপদেষ্টা যাকে ইঙ্গিত করেছেন সেটা ঠিকই বলেছেন, তারা করতে পারে। তো কাজেই এক্ষেত্রে আমি মনে করি আগের যে কোনো সময়ের তুলনায় এখন সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং গোয়েন্দা সংস্থাগুলির ব্যাপক নজরদারি করা দরকার, তাদেরকে সতর্ক হওয়া দরকার। এবং সাথে সাথে আমি বলবো যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, যে বাংলাদেশের নাগরিকরা যারা আছেন হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়, তাদেরকেও সতর্ক থাকা দরকার। দুষ্কৃতিকারী যারাই হোক তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া দরকার এবং তারা যাতে এরকমের কোনো নৈরাজ্য তৈরি করতে না পারে সেজন্য সরকারকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা দরকার। জনাব নজরুল ইসলাম, আমরা জানি গত বছরের চেয়ে এবার 1,000-এর মতো বেশি মণ্ডপে এবার পূজা উদযাপন হবে। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের আশঙ্কা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিভিন্ন মহল থেকে ওইটি করা হচ্ছে আশঙ্কা। তো এইসব আশঙ্কা যে করা হচ্ছে, এটি আসলে নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব বলে মনে করেন? না, আশঙ্কা তো আছেই এবং আশঙ্কা থাকবেই, কিন্তু এক্ষেত্রে নজরদারিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশের নাগরিকরা যারা আছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত সংস্থাগুলি আছেন তাদেরকে মোর অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ কোন অবস্থাতেই যাতে এই একটা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজে যাতে নৈরাজ্য তৈরি না হয়। কারণ আপনি জানেন যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা গর্ববোধ করি। টুকটাক মাঝে মাঝে যা হয় এটা খুব একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা খুব বড় কিছু না। কাজে আমরা চাই আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণের লোকেরা তারা একসাথে মিলেমিশে আমরা থাকবো এবং যার যার উৎসব তারা পালন করবে, কিন্তু এর অর্থ এই হবে না
যে একজনের এক গোষ্ঠীর উৎসব অন্য গোষ্ঠীর জন্য চিন্তা বা অথবা অসহায়ত্বের কারণ হবে। তো আমরা অনেক সময় দেখে থাকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা থাকেন তারা আসলে অসহায় হয়ে পড়েন। সাধারণ মানুষের যে আসলে এগিয়ে আসা এইসব ষড়যন্ত্র মোকাবেলায়, এটি আসলে সাধারণ মানুষকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায়? না, সাধারণ মানুষকে সম্পৃক্ত করার অন্যতম উপায় হচ্ছে যে সাধারণ মানুষের আস্থা অর্জন করা। আমরা পছন্দ করি আর নাই করি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাংলাদেশের সাধারণ মানুষের অনেক সময় আস্থার ঘাটতি রয়েছে। তো কাজেই সেই আস্থার জায়গাটা নিয়ে আসা, এবং যখন পুলিশ যখন একজন নাগরিককে আহ্বান জানাবে তাকে সহযোগিতা করতে, আমার তো মনে হয় না যে নাগরিক সহযোগিতা করবে না। কাজেই এটা কোনো অসুবিধা হবে না। পুলিশ যদি অ্যাক্টিভলি করে এবং প্লে করে, এবং তারা যদি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে, সততার সাথে তাদের দায়িত্ব পালন করে, তাহলে আমার মনে হয় না যে নাগরিকরা তারা সহযোগিতা করবে না, বরং বাংলাদেশের মানুষ সহযোগিতা প্রবণ এবং তারা সহযোগিতা করবে। কাজেই অ্যাক্টিভ রোল, অনেস্ট রোল, নিউট্রাল রোল যদি আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে, তাহলে সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করবে এবং এর মাধ্যমে তাদেরকে জনাব নজরুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ইস্যুতে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব নজরুল ইসলাম। দুর্গাপূজায় কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। সব ধর্মের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালন করবে, এটাই বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতি। ফ্যাসিবাদ মুক্ত দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করায় যথাযথ ভূমিকা রাখতে হবে, নৈতিক দায়িত্ব পালন করতে হবে, এটি স্বাভাবিক রীতি। পরে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে শেষ সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। দুপুর 12:15 দিকে শুরু হয় এই কার্যক্রম। তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি ভিটিভির মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আলমগীর হোসেন। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। গত ১০ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়া মামলার বাকি ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলার কার্যক্রম শুরুর পর সাবেক আইজিপি তার দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। পরে তিনি আদালতে সাক্ষ্য দেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে জুলাই ৩৬ গণ আন্দোলন চলাকালীন সময় তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এ নিয়ে আরো জানবো, ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। তদন্ত কর্মকর্তা তো বেশ কয়েক ঘন্টা হলো সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে কিনা, আর এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরে মামলা কার্যক্রম শেষ করতে আর কি কি ধাপ রয়েছে? মাহমুদ শরীফ, ধন্যবাদ আপনাকে। দেখুন, অনেকেই কিন্তু সেই হিসাব নিকাশ করছেন যে মামলার রায়ের আগে আর কি কি কার্যক্রম আছে বা রায় কবে নাগাদ হতে পারে, যার কারণেই আসলে পরবর্তী কার্যক্রমগুলো অনেকে জানতে চান। দেখুন, সাক্ষ্য গ্রহণ আজকে এখনো শেষ হয়নি। মামলার যে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের প্রথমে
উনি এই পুরো তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ যে ভিডিও আলামতগুলি উনি জব্দ করেছেন বা যেগুলি এই বিচারের ক্ষেত্রে অন্যতম গুরুত্ব বহন করে সেরকম প্রায় 12-13টি ভিডিও ক্লিপস এখানে দেখানো হয়েছে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওনার মূল যেই বক্তব্য বা সাক্ষ্য সেটি কিছুক্ষণ পরে উনি দেবেন, তার আগেই এই বক্তব্যের মধ্যে যে ভিডিওগুলো বিভিন্ন পর্যায়ে আসবে ডকুমেন্ট হিসেবে সেগুলো একসাথে আদালতকে দেখানো হয়েছে এবং সেগুলো আদালত থেকে সরাসরি বাংলাদেশ টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরে বিভিন্ন গণমাধ্যম টেলিভিশন সহ সবাই তা সম্প্রচার করেছে। দেখুন, তার সাক্ষ্য আজকে একদিনে শেষ হবে না, আগামীকালকেও লাগবে, যেহেতু তিনি প্রায় 8000 পৃষ্ঠারও বেশি ডকুমেন্ট এই পুরো 5-6 মাস ধরে তদন্ত করে শেখ হাসিনার এই যে মামলা, সেই মামলায় তিনি আদালতে জমা দিয়েছেন। সুতরাং এই পুরো সময় জুড়ে যা যা তিনি ডকুমেন্ট সংগ্রহ করেছেন সংক্ষিপ্ত আকারে তিনি সেটি বলবেন। আজকে যেই ডকুমেন্টগুলো, যে ভিডিওগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো এক কথায় বলতে গেলে খুবই হৃদয় বিদারক এবং এই প্রত্যেকটি কিন্তু ফরেনসিক সার্টিফাইড, অর্থাৎ এগুলো যে জেনারেটেড না, এআই জেনারেটেড বা অন্য কোনোভাবে এডিটেড না, সেই বিষয়গুলো প্রমাণ করা হয়েছে। এখানে সর্বশেষ যে ভিডিও ক্লিপটি দেখানো হয়েছে সেটি হচ্ছে যাত্রাবাড়ি থানায় 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে, অর্থাৎ গণভবন ছেড়ে যাওয়ার আগে ঠিক ওই সময়ে কি কি ঘটেছিল। আপনি জানেন যে যাত্রাবাড়ি ঢাকাতে সবচেয়ে বেশি ম্যাসাকার যে জায়গাগুলোতে হয়েছে তার মধ্যে যাত্রাবাড়ি একটা। সেখানে প্রায় 13 মিনিটের ভিডিও, যেটা আইন মন্ত্রণালয় প্রস্তুত করেছে, এটা একেবারে মেটাডাটা বিশ্লেষণ করে করা হয়েছে, অর্থাৎ যারা যারা মোবাইল থেকে এটি ভিডিও ধারণ করেছেন তাদের জিপিএস লোকেশন সহ, কারা কোন মোবাইল থেকে, সেই মোবাইলের যে ফোন নাম্বার সহ সবকিছু এই বিশ্লেষণের মধ্যে আছে এবং ঠিক কোন সময়ে যাত্রাবাড়ি যে ফ্লাইওভারের কোন পাশ থেকে, সেই পুরো চিত্র একেবারে প্রমাণ সহ কিন্তু আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা গেছে যাত্রাবাড়ি থানার ভিতর থেকে কিভাবে গুলি করা হচ্ছে, খুব কাছ থেকে অন্তত 18-19 জনকে গুলি করে হত্যার সেই চিত্র 13 মিনিটের ভিতরে আদালত দেখেছে। এর আগে অনেকগুলো ভিডিও, যেমন আবু সাইদ হত্যার ভিডিও, এরপরে ফার্মগেটে যে রিকশায় করে ঝুলতে ঝুলতে নিয়ে যাওয়া যে গোলাম নাফিসের যে ভিডিও, সেটি সবাই দেখেছে। একই সাথে সেখানে এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছে আসাবুল ইয়ামিনকে, সেই চিত্র, লাশ পড়ানো, সাভারে যে মরদেহ পড়ানোর যেই দৃশ্য সেটি দেখানো হয়েছে। খুব কাছ থেকে ইমাম হোসেন তাইমকে যে গুলি করা হয়েছিল, তার আরেক বন্ধু তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই পুরো দৃশ্য কিন্তু আদালতে দেখানো হয়েছে। মানে বলতে গেলে সেই 12টার থেকে। একটি বিষয় জানতে যাচ্ছি, আসামি পক্ষের কোনো আইনজীবী এই সাক্ষ্য গ্রহণ চলাকালীন সময় আদালতে উপস্থিত ছিলেন কিনা বা থেকে থাকলে তারা আসলে কোনো যুক্তি তুলে ধরেছেন কিনা? না, দেখুন, এটা এখন তাদের যুক্তি তোলার সময় এখন নয়, যেহেতু এখনো সাক্ষীর একটা পর্যায়ে কিছু ডকুমেন্ট দেখানো হলো। এরপরে তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য দেবেন, তিনি কি কি আদালতে সেখানে তিনি তার বক্তব্য দেবেন এবং আগামীকালকে তার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এই মামলার যিনি আসামি পক্ষের একমাত্র আইনজীবী, শেখ হাসিনা যেহেতু পলাতক এবং স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি তাদেরকে জেরা করবেন। তারপরে যারা, আপনি শুরুতে একটি প্রশ্ন করেছিলেন এরপরে আসলে কি থাকে, দেখুন আজকে 54তম সাক্ষী হিসেবে এই মামলার সাক্ষ্য গ্রহণ তিনি শেষ সাক্ষী দিবেন। তার জেরা শেষ হওয়ার পরে কিছুদিন সময় দেওয়া হবে, তারপরে যে যুক্তিতর্ক উপস্থাপন হবে সেটি হয়তো 7-8 দিন চলতে পারে, তারপরেই কিন্তু এই মামলার মূল কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপরে রায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে, অর্থাৎ রায় ঘোষণার জন্য অপেক্ষা থাকতে হবে কবে নাগাদ এটি শেখ হাসিনার মূল মামলার, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ দেন আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে গ্লোবাল বাংলাদেশিদের ক্ষমতায়ন শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুরু থেকেই সরকার প্রবাসীদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে চেয়েছে। গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু দেশ চায়। জুলাই বিপ্লবের পর গত 15 মাসে রেমিটেন্স 21%-এরও বেশি প্রবৃদ্ধি হয়েছে। দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো। এটা আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। দেশ গঠনে রাজনৈতিক অঙ্গীকার ধরে রাখতে হবে। বিগত সরকারের আমলে তা ধ্বংস করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনের সাথে সব রাজনৈতিক দল একসাথে কাজ করছে, দেশের মানুষ উপকৃত হবে এমন কাজগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে অনুষ্ঠানে জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নেই। নির্বাচনের পরও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখতে হবে জানিয়ে বাংলাদেশকে আর আগের জায়গায় যেতে দেয়া হবে না বলে জানান তিনি। পরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,
নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখছে তরুণরা। সবার নাগরিক সেবা নিশ্চিত কাজ করছে এনসিপি। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচার চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই। চ্যালেঞ্জ যতই বড় হোক, যতই ছোট হোক, যতই দূর থেকে হোক, যতই কাছে হোক, নাম্বার 2, আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে করতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। বিএনপি বা জামাতের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করলেও রাজনৈতিক মোর্চা করবে না এনসিপি। তবে গণ অধিকার পরিষদ সহ সমমনা দলগুলো নিয়ে মোর্চা করার পথে দলটি। নেতারা বলছেন বড় কোনো দলের সঙ্গে আদর্শিক ট্যাগ লাগাতে চায় না তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সুসম্পর্ক জাতীয় নাগরিক পার্টির। তবে সংস্কার প্রশ্নে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। রাজনীতির মাঠে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বাঁধার গুঞ্জন থাকলেও তা হচ্ছে না বলে জানাচ্ছে এনসিপি। নেতারা বলছেন রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা অন্য দলগুলোর সঙ্গে। নির্বাচনী অ্যালায়েন্সে এনসিপি এমন একটা জায়গা নিতে চায় যে জায়গাটা আসলে নতুন প্রজন্মের রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধিত্ব করবে। সেই প্রেক্ষিতে এনসিপি আমরা দেখেছি যে বিএনপি জামাতের বাইরে নতুন একটা মোর্চা করতে চায়। বিএনপি এবং জামাত অথবা অন্য কোনো জোট থাকলে তাদের সাথে নির্বাচনী অ্যালায়েন্স হতে পারে, কিন্তু রাজনৈতিক যে জোট, একটা যে দীর্ঘস্থায়ী অ্যালায়েন্স, সেটা আসলে বড় দুই শক্তির সাথে হওয়ার কোনো সুযোগ নেই। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের মতে রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা এবং সংস্কারমুখী দলগুলোর সঙ্গে। এ লক্ষ্যে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সঙ্গে চলছে আলোচনা। গণ অধিকার পরিষদ, এবি পার্টিগুলোর একীভূতকরণ প্রসঙ্গে প্রথমত আমরা যেহেতু সমমনা এবং কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের রাজনৈতিক দল, আমরা আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে নির্বাচনে একসাথে আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাওয়া যায়। নতুন রাজনৈতিক শক্তিকে পাশে নিয়ে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন নির্বাচনে তারা কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সব মিলিয়ে সুষ্ঠু ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে সংসদ নির্বাচন ঘিরে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও ভোটের সাথে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে আজ সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে সকাল 10:30 থেকে সকাল বেলা 12:30 পর্যন্ত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনায় বসে ইসি। এরপর দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 33 জন শিক্ষাবিদের সঙ্গে চলবে সংলাপ। ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অংশীজনদের সঙ্গে এই সংলাপ সরাসরি সম্প্রচার করা হবে। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ। এর মধ্য দিয়ে শুরু হলো 5 দিনের উৎসব। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হয় বিহিত পূজা, সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আমন্ত্রণ পূজা ও অধিবাস। রাতে সবার জন্য উন্মুক্ত করা হবে দুর্গার প্রতিমা। এবার দেবী গজে আসছেন, যা ইতিবাচক বার্তা দেয়। ঢাক, ঢোল ও উলুধ্বনির উৎসব মুখর পরিবেশে শুরু হলো মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গা আসছেন গজে। ধরণী হবে শস্য শ্যামলা আর যাবেন দোলায়, যে কারণে মরকের সংখ্যা থেকে যাচ্ছে। দেবী দুর্গার বোধনের মাধ্যমে শনিবার শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রোববার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পালিত হয় মহাষষ্ঠীর বিহিত পূজা। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন পুরোহিতরা।
দুর্গাপূজার প্রথম দিনের আনুষ্ঠানিকতা ছিল উৎসব মুখর। বর্ণিল সাজে মুখর ছিল মন্দিরের আঙিনা। প্রার্থনায় ছিল সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা। আমরা যেন সবাই অসাম্প্রদায়িকভাবে মিলেমিশে একদম পুজোটা করতে পারি, কোনো ধরনের সাম্প্রদায়িক বাধা যেন আমাদের মনে বাসা না বাঁধে। আসলে আমরা এরকম নিরাপত্তা চাই না, আমরা চাই যে স্বাভাবিকভাবে আমরা যেমন স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করি। মায়ের কাছে সবথেকে বড় প্রার্থনা এটাই যে এখন যে পরিস্থিতি চলছে সেটা যেন স্থিতিশীল হয়। এবার দেবী গজে আগমন করেছেন জানিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বলেন, যা ইতিবাচক বার্তা দেয়। ষষ্ঠী বিহিত পূজা হয়েছে, আবার আজকের সন্ধ্যায় রয়েছে অধিবাস, কালকে সপ্তমীর ঘটস্থাপন হবে এবং সপ্তমী বিহিত পূজা হবে। পূজা ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তার জন্য রাজধানী সহ সারা দেশের মণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল ও খুলনাতে পূজার নানা আয়োজনের খবর জানবো। শুরুতে আমরা যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দুর্গাপূজা উপলক্ষে আজকে দিনব্যাপী এখন কোনো আয়োজন আছে কিনা, বা দিনব্যাপী কি কি আয়োজন আছে, আর খুলনাতে এবার মোট কতটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে? সকালবেলা আসলে ঘট স্থাপনের মাধ্যমে দেবীকে আবাহন করা হয়েছে এবং এর মধ্য দিয়েই আসলে ষষ্ঠী পূজার শুরু হয়েছে এবং সেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আরো দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপরে সন্ধ্যায় আসলে অধিবাস অনুষ্ঠিত হবে এবং অধিবাস অনুষ্ঠিত হওয়ার পরে আসলে যে নারী ব্রত কথা সেই নারী ব্রত কথা শোনা হবে। আর সকাল থেকেই আসলে বিভিন্ন মন্দিরে ষষ্ঠী পূজা এখন শেষ হয়ে গেছে, এখন আসলে দুপুরের বিরতি চলছে। সন্ধ্যায় অধিবাসের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আসলে মূলত চলছে। সকাল থেকে আমরা দেখেছি যে ভক্তরা তারা মায়ের কৃপা পাওয়ার আশায় মন্দিরে এসেছেন এবং তারা উপবাস থেকে অঞ্জলি দিয়েছেন এবং তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় মায়ের প্রার্থনা করেছেন। খুলনাতে এবছর আসলে 982টি মন্দিরে পুজো হচ্ছে এবং যা গত বছরের তুলনায় প্রায় 69টি বেশি হয়েছে এবং এই পূজাকে কেন্দ্র করে নগরী এখন আসলে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নগরীর বিভিন্ন প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে যেমন পূজা অনুষ্ঠিত হচ্ছে, তেমনি বিভিন্ন অস্থায়ী মন্দির তৈরি করেও কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং পূজা উদযাপন কমিটিগুলোর পক্ষ থেকে মন্দিরের যে ধরনের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য যে ধরনের ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটি মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু কাজ করছে মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা এবং এখনো দুপুরের দিকে দেখা যাচ্ছে তারা ভক্তবৃন্দরা তারা আসছেন এবং মায়ের চিরময়ী রূপ তারা দর্শন করছেন এবং প্রার্থনা করছেন তারা মায়ের কৃপা কামনায়। এবং সকাল থেকে আমরা এই দৃশ্য প্রত্যেকটি মণ্ডপে দেখে আসছি। আমরা এখন ধর্মসভা মন্দিরে আছি এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার যখন পুজো কমিটিগুলোর সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে তাদের পুজো তারা আজকের ষষ্ঠী খুব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সন্ধ্যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি মায়ের অধিবাস অনুষ্ঠিত হবে এবং পুজো অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি অঞ্জলি অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি মন্দিরেই আসলে আজকে সন্ধ্যায় নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই দুর্গা উৎসবকে আসলে উদযাপিত করা হবে। আর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো সকালে হয়েছে এবং বাকি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো সন্ধ্যায় হবে। প্রত্যেকটি মন্দির আসলে আলোকসজ্জার মাধ্যমে এবং বিভিন্ন সজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং পুরো উৎসবমুখর পরিবেশে পুজো উদযাপনের জন্য যে ধরনের আয়োজন থাকা প্রয়োজন সেই ধরনের আয়োজনগুলো নেওয়া হয়েছে। আর আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের সাথে যখন কথা বলেছি তারা বলছেন যে তাদের যে দায়িত্ব, নিরাপত্তার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো তারা পালন করছেন এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে পূজাকে কেন্দ্র করে খুলনা মহানগরী এবং খুলনা জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে যাতে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করতে পারে। এবং এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে 1/2 টন করে চাল দেওয়া হয়েছে যাতে করে তারা সনাতন ধর্মাবলম্বীরা তারা যাতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত করতে পারে। এই কারণেই কিন্তু আসলে তাদেরকে নানা ধরনের সহযোগিতা বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকেও করা হয়েছে। অতএব সবশেষে আসলে যে পূজার যে জাঁকজমকপূর্ণ যে আয়োজন সেই আয়োজন শুরু হয়ে গেছে এবং উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজার উৎসব পালন করছেন পুরো খুলনাবাসী। দুর্গাপূজার নানা আয়োজনের খবর খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। পশ্চিমবঙ্গে পূজার আনন্দে মহালয়া থেকে রাজপথে চলছে উৎসুক জনতার ঢল। এক একটি মণ্ডপ সেজেছে এক এক থিমে। কোথাও গুরুত্ব পেয়েছে সমাজের নানা চিত্র, কোথাও আবার ফুটে উঠেছে উন্নয়ন অগ্রগতির চাকা ঘোড়ার বার্তা। বছরে 5 দিনের জন্য কৈলাস থেকে বাবার বাড়ি আসেন উমা। তাকে বরণ করে পূজা করার উৎসবে মুখর গোটা পশ্চিমবঙ্গ।
বৃষ্টি উপেক্ষা করেই মহালয়া থেকে পথে নেমেছেন কাতারে কাতারে মানুষ। রাত জেগে ঠাকুর দেখাও শুরু হয়েছে ষষ্ঠীর আগে থেকেই। উত্তর থেকে দক্ষিণ কলকাতা এক একটি মণ্ডপ সেজেছে এক এক থিমে। ত্রিধারা সম্মিলনীতে এবারের থিম চলো ফিরি। মণ্ডপে ঢুকলেই দেখা মিলবে অঘরী তান্ত্রিকদের ডেরা, পেছনে দেবাদিদেব মহাদেব, তাল মিলিয়ে চলছে মিউজিক। উত্তর কলকাতার জনপ্রিয় পূজা নলিন সরকার স্ট্রিটের দুর্গোৎসব। ৯৩ বছরে তাদের থিম রূপান্তর। তুলে ধরা হয়েছে সমাজে নারীর অগ্রগতি, মুক্তি এবং বহুমুখী ভূমিকা। নারীর বহুমুখী শক্তির প্রতীক হিসেবে দুর্গাকে দেখা যাচ্ছে ১৮ হাতের ভঙ্গিমায়। এবছর ৯১তম বর্ষ উদযাপন করছে হাতিবাগান সর্বজনীনের দুর্গাপূজা। এবছর তাদের থিম অথঘাট কথা। কলকাতার ঘাটচিত্র তুলে ধরতে ভারতীয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন ফরাসি শিল্পী থমাস হেনরিয়ট। এবছর ৯০তম বর্ষে পদার্পণ করা চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের থিম স্রোতস্বিনী, যেখানে দেখানো হচ্ছে সভ্যতা সৃষ্টি থেকে আধুনিকতা এসে পৃথিবীর ধ্বংস হওয়া, তবু মা দুর্গা চিরন্তন স্থির। জমজমাট আয়োজন চলছে দক্ষিণ কলকাতায়। নানা মোটিফের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছে সুরুচি সংঘ। পুরো মণ্ডপ যেন পরিণত হয়েছে ইতিহাসের পাতায়। প্রতি বছরের মতো এবারও চেনা মেজাজেই একডালিয়া এভারগ্রিনের পূজা। তামিলনাড়ুর মন্দিরের আদলে এবার তৈরি করা হয়েছে মণ্ডপ। মা দুর্গাও রয়েছেন সাবেকি সাজেই। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে খাগড়াছড়িতে পৌর এলাকা ও জেলা সদরে ১৪৪ ধারা আজও বহাল, সতর্ক সেনা, পুলিশ ও বিজিবি। বুড়িগঙ্গা, কর্ণফুলী সহ ৮ নদীর দখলদার প্রায় ১ লাখ। রাজধানীর চারপাশের নদী রক্ষায় গুরুত্ব সরকারের। ডাকসু নির্বাচনের ব্যালট নীলক্ষেতে ছাপানোর বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান আগে জানায়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, গাফিলতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যুতে রোববার জরুরি সংবাদ সম্মেলনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জবাব দেন ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে আসা নানা প্রশ্নের। রাজধানীর নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি জানত না ডাকসু নির্বাচন কমিশন। তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। গাফিলতি চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাবি উপাচার্য। সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন সেটি আমরা দেখব। নীলক্ষেতে 22 রিম কাগজ দিয়ে ছাপানো ৮৮,০০০ ব্যালটের মধ্যে প্রিন্টিং, কাটিং এবং প্রি স্ক্যান শেষে সিলগালা করে সরবরাহ করা হয় ৮৬,২৪৩টি। অতিরিক্ত ব্যালট প্রচলিত পদ্ধতিতে নষ্ট করা হলেও পুরো বিষয়টি জানত না বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘাতকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। গতরাতে সাজেকে আটকা পড়া ২,০০০-এর বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেয়া হয়। শনিবার কিশোরী ধর্ষণের প্রতিবাদে জম্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের জেরে আহত হয় ২৭ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
এ নিয়ে আরও জানবো। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, কি পরিস্থিতি? এই যে 144 ধারা চলছে, এই যে যারা আন্দোলন ডেকেছে তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে কোনো কথা হয়েছে কিনা, বা এই অবরোধ ধর্মঘট 144 ধারা আর কতদিন থাকতে পারে? দেখুন, 144 ধারাটা গতকাল দুপুর 2টা থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য যে 144 ধারা সেটা কিন্তু জারি রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি খাগড়াছড়ির শাপলা চত্বরের যে চিত্রটা, শহরের মধ্যে পরিস্থিতি অনেকটা শান্ত। কিছুক্ষণ আগে এখানে খাগড়াছড়ি জেলা প্রশাসনের যে কার্যালয় রয়েছে সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে এখানে একটি সভা হয়েছে, জরুরি আইন শৃঙ্খলা সভা। সেখানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন। তিনি যে বিষয়টা গণমাধ্যমকে জানিয়েছে যে এই যে পাহাড়ে যে চলমান সহিংসতার ঘটনা বা চলমান যে আন্দোলন, সেখানের পিছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে এবং তৃতীয় পক্ষের ইন্ধন ছাড়া আসলে এরকম ঘটনা হওয়ার তিনি আশা করেন। এবং তিনি বলছেন নতুন করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টি তিনি সেটার উপর জোর দিয়েছেন। এবং পার্বত্য চট্টগ্রামে নতুন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অসাম্প্রদায়িক কোনো দাঙ্গার মতো কোনো ঘটনা যাতে না হয় সেটির উপর জোর দিয়েছে। কিন্তু এরই মধ্যে আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে গুইমারা উপজেলায় সেখানে 144 ধারা জারি ছিল। সেই 144 ধারা জারির অবস্থাতেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেখানে যারা অবরোধকারী রয়েছে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আমরা শুনতে পেয়েছি। তবে এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি এবং সেখানে কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। তবে সে বিষয় নিয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আসলে সে বিষয়টি নিয়ে প্রশাসনের এই মুহূর্তে আসলে তাদের বক্তব্য কি। আরেকটা বিষয় হচ্ছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে বাড়তি সদস্য সেটি মোতায়েন করা হয়েছে এবং খাগড়াছড়ি পুরো জেলা শহর কিন্তু নিরাপত্তা ছাদরে ডেকে দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, একই সাথে আর্ম পুলিশ যে সদস্যরা তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং খাগড়াছড়ি শহরের কলেজ গেট, স্বনির্ভর এলাকা এবং একই সাথে চেঙ্গিয়াসকার এলাকা সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে 144 ধারা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়িতে আজও 144 ধারা চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। খাগড়াছড়িতে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বলেন, আন্দোলনের নামে সহিংসতার মাধ্যমে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। অভিযোগ করেন, নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সরকারের কাছে এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। নির্বাচন বানচালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন উপদেষ্টা। যে ছেলে তার বয়স আমি বলতেছি 16 বছর, 17 বছর, 18 বছর, ইভেন 20 বছর, তাকে এই ক্যাপাসিটি আছে যে ফার্মসুরি অথবা দিঘিনালা থেকে নিজের পয়সা খরচ করে দেশ প্ল্যান দেখানোর আমি মনে করি না। সুতরাং এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। আগামী 2 অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী বা একবার ব্যবহার্য প্লাস্টিক। এরপর আগারগাঁও সরকারি অফিসেও এ নিয়ম চালু হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিকের বিকল্প ব্যবহার কর্মশালায় একথা জানান কর্মকর্তারা। এ সময় জানানো হয়, পলিথিন উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, কিন্তু সেখানেও বাধার মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশে প্রতিদিন 1,40,00,000 পলিথিন ব্যাগ উৎপাদন করা হচ্ছে, যা বছরে প্রায় 10,77,000 টন প্লাস্টিক বর্জ্যের কারণ। এই বিপুল পরিমাণ প্লাস্টিক নদ নদী ও সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কর্মশালার পাশাপাশি একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। পুরো সচিবালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি হবে 2 অক্টোবর থেকে। বিমানবন্দরে ঢোকার সময় যেরকম রিগোরাস চেকিং হয়, আপনি গ্যাস লাইট নিয়ে যেরকম বিমানবন্দরে ঢুকতে পারবেন না, ছুরি কাঁচি নিয়ে বিমানবন্দরে ঢুকতে পারবেন না, সেরকমভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আপনার সচিবালয়ে ঢুকতে পারবেন না। সচিবালয়ের পরে আমরা আগারগাঁও প্রশাসনিক এলাকা এবং অন্যান্য এলাকাগুলোকে ধীরে ধীরে সরকারি স্থাপনাগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত হবে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বালু, তোরাগ, শীতলক্ষা ও ধলেশ্বরী নদীকে দখল ও দূষণমুক্ত করতে চায় সরকার। তবে এ কাজ শুরু করতে সময় লাগবে অন্তত 2 বছর। জানুয়ারিতে এশিয়া উন্নয়ন ব্যাংকের অনুদানে 12 কোটি টাকায় তুরাগ নদী রক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতলক্ষা দখল হচ্ছে নতুন করে। বালু ভরাট করে প্রায় 1 একর জমি দখল করেছে প্রভাবশালীরা। মুন্সিগঞ্জের পাশে ধলেশ্বরীর 2 তীরে হয়েছে শিল্প কলকারখানা। 2019 সালে 256টি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হলেও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায় সে অভিযান। সেখানে এখন অবৈধ স্থাপনা প্রায় 900। নদী রক্ষা কমিশন বলছে সবচেয়ে বেশি দখলের শিকার বরিশালের কীর্তনখোলা নদী, এরপরই কর্ণফুলী, গোমতী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, তুরাগ, সাঙ্গু, করতোয়া। নদীর দখল মুক্ত করতে হলে রাজনীতিকবিদদের অংশগ্রহণ, প্রত্যক্ষ অংশগ্রহণ লাগবে। তাদের নীরব একটি অবস্থান থাকলে হবে না, কারণ নদী যারা দখল ইতিমধ্যে করেছে তারা রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করছে এবং অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী রয়েছে। তবে আপাতত রাজধানীর চারপাশের নদী রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বালু, তুরাগ, শীতলক্ষা ও ধলেশ্বরী নদী দখল ও দূষণমুক্তের কাজ শুরু করতে সময় লাগবে অন্তত 2 বছর। ডিসেম্বরে বোর্ড সভায় তুলবার আগে কিন্তু আমাদের এখান থেকে প্রকল্পগুলো অনুমোদিত হতে হবে। ওইটা হলে ডিসেম্বরে উঠবে, আর ওটি যদি না হয় তাহলে পরবর্তী বোর্ড সভার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কমিটেড যে তারা আমাদেরকে এই কাজে ফান্ড দেবে। বিশ্ব ব্যাংক এবং এডিবি তাদের দুজনেরই আসলে নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব ব্যুরোক্রেসি আছে, তাতে 2 বছরের আগে কোনো কিছু শুরু করা সম্ভব না। তুরাগের 17 কিলোমিটার এলাকার সৌন্দর্য বর্ধনে $10 লাখ অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। জানুয়ারিতে শুরু হবে কাজ। তুরাগে 17 কিলোমিটারই আমরা ধরে নিয়েছি এবং এর সাথে 2টা খাল সংযুক্ত, যে 2টা খালের মাধ্যমে তুরাগের দূষণ আসে সেটা। আরেকটা সুখবর হলো যে এডিবি আমাদেরকে $1 মিলিয়ন গ্র্যান্ট দিচ্ছে তুরাগের পাশে একটা পর্যায় পর্যন্ত সৌন্দর্য বর্ধনের জন্য। নদী রক্ষা কমিশন বলছে 8 নদী দখল করে উঠেছে 12,312টি স্থাপনা, আর সারা দেশে নদী দখলদার প্রায় 1 লাখ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশঙ্কাজনক হারে বাড়ছে কম বয়সীদের হৃদরোগে আক্রান্তের হার। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হৃদরোগ ইনস্টিটিউটের তথ্য মতে হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের 15% বয়স 40 বছরের নিচে। অল্প বয়সীদের মধ্যে হৃদরোগ বৃদ্ধিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। 40 বছর বয়সী গাড়ি চালক স্বামী মনিরের বুকে ব্যথা হলে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। এই জায়গা বন্ধ ছিল, এটা বেলুন দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এই জায়গা থেকে এই বেলুনটা রিং লাগিয়ে দিলে চলাচলটা স্বাভাবিক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যাথল্যাবের সামনে অপেক্ষা করছেন যাত্রাবাড়ির গৃহিণী ফারহানা আক্তার। 2 মাস ওষুধ খাওয়াইছি, এখন আজকে হঠাৎ করে সকালে কাজে গেছে, তখন হঠাৎ ব্যথা উঠে গেছে। সম্ভবত উনি 3 ঘন্টার ভিতরে আসতে পারে, 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে। হার্ট অ্যাটাকের 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে উনি আসছেন। একই হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 21 বছর বয়সী রাজমিস্ত্রি জলিল। মহিলা ওয়ার্ডে পাশাপাশি ভর্তি 31 বছরের মাহমুদা ও 30 বছরের নুরুন নাহার। হসপিটালে আসা ধরা পড়লো যে হার্ট ব্লক হয়েছে। আল্লাহ দিয়েছে এখন সুস্থ আছে আমার ভাই, কিন্তু রিং পড়াইতে হবে, কিন্তু 1 মাস পরে এসে রিং পড়াইতে হবে। হাসপাতালের তথ্য বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের উল্লেখযোগ্য অংশের বয়স কম। অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যাদের বয়স 40-এর নিচে। 40-এর নিচে আসা যে পেশেন্টগুলো আসছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তেমন কোনো রিস্ক ফ্যাক্টর না থাকা সত্ত্বেও তারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, এবং তার হার্ট অ্যাটাকগুলো যেটা হচ্ছে সেগুলো সিভিয়ার ফর্মে আসছে। তারা ফেইলার এবং অন্যান্য কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসছে। চিকিৎসকরা বলছেন অন্যান্য দেশে হৃদরোগে আক্রান্তদের গড় বয়স 50 বছরের বেশি, কিন্তু দেশে 40 বছরের কম বয়সীদের আক্রান্তের হার বেশি, যা উদ্বেগজনক। যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আসলে হৃদরোগ করে, যেমন তামাকের ব্যবহার, তারপরে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, খাদ্যদ্রব্য, চর্বির অতিরিক্ত গ্রহণ, তারপরে লবণ বেশি খাওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়ে, লাইফস্টাইল ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হৃদরোগের সাথে জড়িত। আবার কিছু অংশ কিন্তু আবার জেনেটিক ফ্যাক্টরও আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে দেশে মোট মৃত্যুর 71% অসংক্রামক রোগে, এর মধ্যে 34% মারা যায় হৃদরোগে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আজিমপুরে হাজী সেলিমের দখল করা একটি বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, অভিযান পরিচালিত যে হচ্ছে, এখন পর্যন্ত কি কি উদ্ধার করা হয়েছে জানাবেন।
শরীফ, বেলা 11:40 কিন্তু আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই অভিযান চালায় যৌথ বাহিনী এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে এই বাড়ির যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজ থেকে এখন পর্যন্ত 6টি গাড়ি পাওয়া গেছে। যে 6টি গাড়ির মধ্যে বেশিরভাগ গাড়িরই আসলে নাম্বার প্লেট বা মালিকানার যে কাগজপত্র সেই কাগজপত্র কিন্তু নেই এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এর মধ্যে 2টি BMW রয়েছে, একটি নিশান পেট্রোল রয়েছে এবং 2টি SUV এবং একটি প্রাইভেট কার রয়েছে। এই 6টি গাড়ি কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 11:40 পর থেকে কিন্তু আসলে পুরো যে বাড়িটি, পুরো বাড়ির সামনে যৌথ বাহিনীর যে অবস্থান, বিশেষ করে সেনা সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে এবং সেনা সদস্যরা এখন পর্যন্ত আসলে কাউকে ভিতরে যেতে দেয়নি। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য জানতে পেরেছি আনঅফিসিয়াল ভাবে, সেটা হচ্ছে এই বাড়িতে যিনি কেয়ারটেকার বা যিনি ম্যানেজার রয়েছে, দায়িত্বে রয়েছে, তিনি আসলে এই গাড়িগুলোর কাগজপত্র বা কিছু দেখাতে না পারার কারণে তাকে এখন মোটামুটি জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে, এমন তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা যতটুকু জানি যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের পর যে মূল বিষয় সেই মূল বিষয়টি কিন্তু তুলে ধরা হবে। আপনি জানেন যে হাজী সেলিম এই মুহূর্তে তিনি আসলে জেলে আটক রয়েছেন বিভিন্ন মামলায়, হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় এবং একটি পর্যায়ে আসলে তথ্যের ভিত্তিতেই কিন্তু এই বাড়িটিতে অভিযান চালানো হয়। আমরা অন্যান্য যে বাড়িগুলো রয়েছে হাজী সেলিমের পুরান ঢাকায়, সেই বাড়িগুলোতেও কি অভিযান চালানো হবে কিনা সেই বিষয়টি নিয়ে আসলে জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা কনক্রিট কোনো তথ্য পাইনি যে এই বাড়িতে অভিযান চালানো হবে কিনা, তবে অন্য বাড়িগুলোতে অভিযান চালানো হবে কিনা। তবে এই বাড়ির এখন পর্যন্ত যে অভিযানটি চলছে এই অভিযানটি কিন্তু শেষ হতে আরও বেশ খানিকটাই সময় লাগবে এরকমটাই ধারণা করা যাচ্ছে, কেননা এই গাড়ির যে কাগজপত্র এবং গাড়ির যে আমদানি করা হয়েছে বা যেখান থেকে কেনা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করার কাজ কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে এবং সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করা শেষ হলে হয়তো পুরো যে বিষয়টি সেই বিষয়টি আমরা পরিপূর্ণভাবে জানতে পারবো। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেই অবস্থায় দেখতে পাচ্ছি যে এই অভিযান এখনো চলমান রয়েছে এবং এই অভিযানটি আরো ঘন্টা দুয়েকের মতো কিন্তু চলতে পারে বলে একটি আভাস পাওয়া যাচ্ছে। শরীফ, রাজিমপুরে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।